আমাদের যে অর্থনৈতিক বেনিফিটের যে বিষয়টি স্টাডিগুলো নিয়ে একটু আমি এই যে একটু আগে ডক্টর মুজিবুর রহমান সাহেব যেটা বললেন যে আমাদের বেশ একটা সম্ভাবনা রয়েছে রিসোর্স জেনারেশনের ইনকামের, বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ ইনকামের, সেটার পিছনে কিন্তু একটা বিরাট শক্তি দরকার, সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বাংলাদেশে। আমরা স্টাডিতে দেখেছি যে এখন যে ইনফ্রাস্ট্রাকচারের যে অবস্থা, আমরা 10% ট্রাফিক নিতে পারবো না। যা সম্ভাবনা ট্রাফিক, যে অ্যান্টিসিপেটেড ট্রাফিকের 10% নিতে পারবো না, কারণ আমাদের খুবই দুর্বল অবস্থা। এতে আসে 8-9% অফ দি টোটাল কন্টেইনার যেটা নাকি ডেস্টিন ফর ঢাকা, তারা ট্রেনে আসে, বাকিগুলো ডিসমেন্টেল করে ট্রাকে আনতে হয়। আচ্ছা, এই যে আনতে পারে না, তাহলে আরেকটা ট্রেন আমরা চালু করি না কেন? আমাদের ক্যাপাসিটি নাই। ক্যাপাসিটি কি হয়েছে? 1 ট্র্যাক অনলি। ঢাকা থেকে চিটাগাং 1 ট্র্যাক, এবং কোনো কোনো জায়গায় ডাবল ট্র্যাক আছে। ইট ডাজন্ট সার্ভ এনি পারপাস। তাহলে এই ক্যাপাসিটি বিল্ড করলে কাদের লাভ? আচ্ছা, আমাদের ন্যাশনাল ইনকাম। তাহলে কেন বলা হচ্ছে যে এই কথাই বলছি যে 10টা প্রজেক্ট ডাইরেক্টলি আমাদের ন্যাশনাল প্রজেক্টের জন্য, ন্যাশনাল ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য। আজকে যদি আমরা বলি যে ইন্ডিয়ার জন্য, এটা সাংঘাতিক একটা ভুল ধারণা হবে, দেওয়া হবে পাবলিককে। এটা এন্টায়ারলি ডেভেলপ করা হবে, ড্রেজিং করা হবে, এবং সবগুলো কিন্তু ন্যাশনাল। আমাদের ড্রেজিং যদি না হয়, আমাদের এই বড় নৌকা আসতে পারছে না, বড় জাহাজ আসতে পারছে না। আচ্ছা, সুতরাং আমরা আজকে এই প্রজেক্টগুলো নিচ্ছি আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য। আপনি যদি বলেন আজকে যে আশুগঞ্জ ডেভেলপ করবো ইন্ডিয়ার জন্য, আমরাই তো বেনিফিট পাবো, কারণ এই যে যখন নাকি তাদের মেশিনারিজ নিয়ে যাবে পাওয়ার প্রডিউসারের জন্য, সেই পাওয়ারটা আমরা আবার ফেরত আনতেছি। আমরা যদি তাদের ফেসিলিটেট না করি, এই পাওয়ারটা আমরা কি করে আনবো? প্লাস আমরা যে ট্রানজিট দিলে এই যে প্রত্যেকটা টনে আমরা বিরাট একটা বেনিফিট পাবো। সেটা ক্যালকুলেশনটা কিরকম? এখন যখন ঘুরে যেতে হয় তাদের চিকেন নেক দিয়ে, যদি $100 খরচ হয় যে ক্যালকাটা থেকে চিকেন নেক দিয়ে পৌঁছতে আগরতলা থেকে, তাহলে আর যদি শর্টকাট যায় তার যদি $60 খরচ হয়, এই যে $40, যে $40 একটা বিরাট সেভিংস ফর এভরি টন অফ। এখন এই যে প্রত্যেকটা টনে আমরা দেখেছি যে সেভিংসটা এরকম হয় যে কোনো কোনো ক্ষেত্রে 80% পর্যন্ত সেভ হয়ে যাচ্ছে, বিকজ বাংলাদেশে বুঝতে গেলে মিনিমাম হলো 12%। আর কোনো কোনো ক্ষেত্রে তারা যাবে না ট্রাফিক, কারণ ট্রাফিকটা ক্যালকাটা যাওয়া তাদের জন্য প্রেজেন্ট রুটে বেশি অ্যাডভান্টেজিয়াস। তার এই যদি সবগুলো রুট আমরা হিসাব করি, তাতেই বলা হচ্ছে যে ইনিশিয়ালি হয়তো 5 বছর পর্যন্ত 10% বেশি হবে না, মাত্র $200-250 মিলিয়ন হবে। কিন্তু এরপরে এই যে 6th ইয়ার থেকে যদি আপনি ট্রাফিক মুভ করতে আরম্ভ করে থ্রু বাংলাদেশ, বিকজ অফ দি ইমপ্রুভ ট্রান্সপোর্ট সিস্টেম, এর মধ্যে আমরা এই যে টাকাটা যদি ইউজ করে যদি আমরা ইমপ্রুভ করতে পারি সিস্টেমটাকে, তাহলে উইল বি এবল টু ক্যারি দি এন্টায়ার ট্রাফিক অফ। তার মানে আমরা দেখতে পাচ্ছি স্পেসিফিক স্টাডি আছে, স্টাডি নাই, তারা মাস্টার প্ল্যান আছে ইন রেলওয়ে। এই সবগুলো প্রজেক্ট রেলওয়ে থেকে নেওয়া হয়েছে, ওর থেকে মাস্টার প্ল্যান আছে হাইওয়ে, মাস্টার প্ল্যান আছে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, এইগুলো প্রত্যেকটা ওখান থেকে নেওয়া হয়েছে। তারপর যারা বলছেন নাই, তারা হয় জানেন না অথবা জানেন অনেক ন্যাশনাল এবং অসত্য আর এটাকে একটা মিস ইন্টারপ্রিটেশন করা হচ্ছে যে আমাদের অশেগঞ্জ পোর্ট ডেভেলপ করলে ইন্ডিয়ার লাভ হবে, আমরা যে আর্ন করব প্রত্যেকটা টনে। বলা হচ্ছে যে ওই যে 49 কিলোমিটার যেটা যে রাস্তাটা ওইটা দিয়ে তারা ব্যবহার করবে, কারণ ওইটাকে আমরা দিতে চাচ্ছি না। ডিরেক্টলি আমরা যে ইকোনমিক বেনিফিটের বিষয়টা, সেটাই অনেক বড়। ইনডিরেক্ট বেনিফিট তো অনেক আছে, আমাদের স্টেজ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, মাল্টিপ্লায়ার এফেক্টস, এবং আমাদের এন্টারপ্রেনার। নট অনলি দ্যাট, আমি যেটা ওনাদের সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করি, কারণ ওনাদের এডিবি স্টাডির সঙ্গে আমি অ্যাড করেছিলাম। আপনার সুবিধার জন্য আমি একটা প্রশ্ন রেখে দেই যে সাপ্লাইজ ক্রেডিটের বিষয়টা, সেটা আমি বলবো। আমি আরেকটা জিনিস আপনাকে আজকে প্রেডিক্ট করে যাই, এবং আমি সব স্টাডির সময় সেটা করেছি। সেটি হচ্ছে যে not only Northeast India, the whole of West Bengal and Odisha will be dependent on Bangladeshi port. Acha. And you will see the Mongla port equally busy like Chittagong within next 10 years. ইতিমধ্যে কিন্তু আপনি কুয়াকাটাতে একটা পোর্ট করার চিন্তা করা হচ্ছে। 10 years বাংলাদেশে একটা আপার হ্যান্ডে চলে যাচ্ছে। Bangladesh will be hub, transport hub of all this region. And then let me tell you also, let me add, যেটা ওনারা অ্যাড করেননি, এই ইন্ডিয়া পার হয়ে যখন মিয়ানমার পার হয়ে এই দিক থেকে আপনি চায়না যাবেন, ইউ উইল নট রিকগনাইজ বাংলাদেশ হোয়াট ইট ইজ নাও, ইট উইল বি সিঙ্গাপুর অফ এশিয়া।
অ্যানাদার সিঙ্গাপুর অফ তো এশিয়া। সেইভাবে তো আমরা ভারতকে আমাদের উপর আরো বেশি ডিপেন্ডেন্ট এই কারণে এই কানেক্টিভিটি গুলোর জন্য একটা হিসাব এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক করেছে, একটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক করেছে। তাতে দেখাইছে যে বাংলাদেশে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্টে এই মুহূর্তে তাদের হিসাব অনুযায়ী $24 বিলিয়ন লাগবে যদি আমরা ওই স্টেজে যেতে চাই। এখন আমরা কেবল শুরু করলাম $1 বিলিয়ন। আপনি বলছেন যে এইটার সাপ্লায়ার্স ক্রেডিট। জি জি, এই বিষয়টি একটু সাপ্লায়ার্স ক্রেডিট শোনেন, বাইলিটারাল বেশিরভাগ ক্রেডিটই হচ্ছে সাপ্লায়ার্স ক্রেডিট। আচ্ছা আচ্ছা, কেউ যদি বলে আমরা বাইলিটারালি চায়নার সঙ্গে যে এগ্রিমেন্ট করেছি ওটা চাইনিজ এক্সিম ব্যাংক করেনি, এক্সিম ব্যাংক করেছে। তো এটা যদি যারা করেছেন তারা যদি এখন এসে এটাকে বলেন যে ইন্ডিয়ার এটা গোলামির চুক্তি, চায়নার ইন্টারেস্ট রেট এর চেয়ে হাই, জাপানের ইন্টারেস্ট রেট এর চেয়ে হাই, তাহলে সেটা কি চুক্তি ছিল? আই ডু নট নো। অর্থাৎ চায়না যখন আমাকে ঋণ দিল তো এরা দিছে 1.75 ইভেন আইবিআরডির আপনার ইন্টারেস্ট রেট ইজ হায়ার দ্যান 1.75। ওয়ার্ল্ড ব্যাংকও যদি আমরা তো এখন আইডিএ লোন নিচ্ছি যেটাকে ইন্টারেস্ট রেট নাই, এখানে কোনো এখানে শুধু 0.75% তারা সার্ভিস চার্জ নাই। এটা হলো কনসেশনাল লোন, বিভিন্ন ডোনারের টাকা। আর যদি আমরা ওয়ার্ল্ড ব্যাংকের যেটা অরিজিনাল লোন যেটাকে আইবিআরডি লোন যেটাকে বলে ওয়ার্ল্ড ব্যাংকের, সেখানে গেলে তো আপনাকে লাইবরের সাথে +2% যোগ করে মিনিমাম, এটা হলো লাইবর +2% হচ্ছে মিনিমাম। দেখে নিব যে সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে কি ভাবছেন। আমাদের মতো উন্নয়নশীল বিশ্বের দেশগুলি তার অর্থনৈতিক মুক্তি আনতে পারবে না। উন্নতির জন্য আমাদের অবশ্যই আরেকজনের উপর নির্ভরশীল হতে হয়। সেক্ষেত্রে ভারতের সাথে চুক্তি হওয়াটা কোনো দোষের নয়। পোর্ট ব্যবহারটা কিন্তু শুধু ভারতকে করতে দিচ্ছে এই চুক্তির ফলে তা নয়। এখানে নেপাল আমাদের পোর্ট ব্যবহার করছে, ভুটান আমাদের পোর্ট ব্যবহার করেছে, করে এই পোর্ট ব্যবহার করে ওরা আবার অন্য দেশে তাদের পণ্য নিচ্ছে। তাহলে আপনার থার্ড কান্ট্রির সাথে, শুধু নেপাল বাংলাদেশ, ভুটান বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশ, নট দ্যাট। বিষয়টা হচ্ছে একটা থার্ড কান্ট্রির সাথে আপনার এই যে একটা কানেক্টিভিটি তৈরি করা, এটা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে আমাদের আঞ্চলিক সহযোগিতা এবং উন্নয়ন প্রসারণে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বাংলাদেশে এখন তীব্র বিদ্যুৎ সংকট চলছে, তো এক্ষেত্রে ভারত থেকে বিদ্যুৎ আমদানি অবশ্যই একটা পজিটিভ সাইন আমাদের জন্য। বিদ্যুৎ সংকট দিন দিন যেভাবে বাড়ছে, এভাবে যদি বিদ্যুৎ আমদানি হয় কিছু ক্ষেত্রে হয়তো সংকটটা কমবে। আমরা দেখলাম সাধারণ মানুষ কি ভাবছেন। আমি আরেকটা বিষয় আপনাকে পরিষ্কার করতে চাই, সেটি হচ্ছে যে আজকের দিনে সাপ্লায়ার্স ক্রেডিটে ওখানে কি আছে। আমাদের তো এটা বরং সাপ্লায়ার্স ক্রেডিট যেটা ইন্ডিয়ার, এটা যদি সাপ্লায়ার্স ক্রেডিট বলি, এটা বরং অনেক ওপেন। এটা ধরেন অ্যাবাউট 20% ইজ ওপেন, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, একেবারেই নেই। আপনি যা খুশি তাই করতে পারেন। অন্য কোন সাপ্লায়ার্স ক্রেডিটে এই ধরনের ওপেননেস থাকে না, নরমালি থাকে না, উইদাউট দেয়ার কনকারেন্স। আর সেকেন্ডলি হলো আজকের দিনটা জামানা হচ্ছে ওপেন। আমরা যেখান থেকে যে মেটেরিয়ালস কিনবো, কি কিনবো, আমরা রেলওয়ে স্লিপার কিনবো, রেলওয়ে লোকোমোটিভ বগি কিনবো, আমরা সায়েন্টিফিক অ্যাপারেটাস কিনবো। দিজ আর দি ফিউ থিংস আমরা এটা কিনবো। এটা কেনার ব্যাপারে যে বলছে যে তোমরা ইন্ডিয়ার থেকে কিনবা। আপনি কি জানেন যে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি চিপেস্ট অ্যান্ড লার্জেস্ট রেলওয়ে সাপোর্টার ইন দি ওয়ার্ল্ড? ইন দি ওয়ার্ল্ড, নট অনলি ইন এশিয়া, ইন দি ওয়ার্ল্ড সিস্টেম, চিপেস্ট and one of the finest. Transportation cost কম। জি, scientific material also India is the cheapest. আর আজকে আমরা যেসব প্রজেক্টের জন্য এই সমস্ত মালামাল কিনবো, সেগুলো আমরা ডেফিনেটলি উই উইল গো ফর এ সিরিয়াস অ্যানালাইসিস, ইকোনমিক অ্যানালাইসিস। তারপরে ইন্ডিয়াতেও এখন তো ওপেন, আগে তো স্টেট টু স্টেট একটা জিনিসের দাম 5 টাকা বলে দিল তো 5 টাকায়, এখন তো তা নেই। ইট ইজ ওপেন ইকোনমি, কম্পিটিশন ইজ দেয়ার। তারাই নিজেরা কম্পিটিশন করবে এবং ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে মিলিয়েই আমরা জিনিসটা কেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যে এই প্রজেক্টগুলো, এই যে বেনিফিটের কথা চিন্তা করছি, তার কিন্তু একটা বিরাট প্রশ্ন। আমি একটু আগে বলেছি যে আমাদের নিজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করলে এই বেনিফিট আমরা পাবো না। এক্স্যাক্টলি। এই ইকোনমির এই যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা হিসাব করে দেখেছি যে 10 to 15% হলো যদি ইন্ডিয়ান ট্রাফিক আসে তারা ইউজ করবে, বাকি 85% আমাদের নিজস্ব। আমাদের নিজস্ব। আমরা যদি আমাদের নিজস্বকে কিল করতে চাই তাহলে এই লোন। কিন্তু অনেকে যে বলছেন যে এই রাস্তাতে আমাদের দেশের গাড়ি ঘোড়া চলতে পারবে না। কেন চলতে পারবে না? কারণ এটা আমরা শুধু ইন্ডিয়ান ট্রাকই চলবে। আমরা বলছি বড় ব্যাপার যেটা পরিষ্কার, যেটা সব বলছে যে এখন এই তৈরি তো করবো আমাদের নিজেদের দেশের ভিতরে। আচ্ছা, তাই না? তো কে ব্যবহার করবে? আচ্ছা, এখন প্রশ্ন হলো আমাদের কি সিস্টেমে যাবে। আমরা বলেছি যে রেলওয়ে আমরা ইউজ করবো বেশি ট্রানজিট ট্রাফিকের জন্য, কারণ রেলওয়েটা অনেক বেশি এনভায়রনমেন্টালি সাউন্ড, আমাদের ইনফ্রাস্ট্রাকচার
ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, স্ট্রেংথেনিং এর প্রশ্ন, এক্স্যাক্টলি রোলিং স্টক এর প্রশ্ন। সেই জন্য এই লোনটা আমরা নিচ্ছি। আসুন আপনি IWTRটা, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, সেটা আমাদের দরকার আছে, সেটা যদি আমরা ইউজ করি, আমরা বলেছি ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, রেলওয়ে এবং ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট হলো মেইন মোড হবে ট্রানজিট ট্রাফিকের জন্য। আপনার শেষ আমার শেষ কথাটা ওই শুরুতে যেটা বলেছিলেন, রাজনৈতিক সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে না দেখে আমাকে দেখতে হবে অর্থনৈতিক এবং আমার অর্থনৈতিক স্বার্থ, আমার ব্যবসা বাণিজ্যের স্বার্থ, এই দিক থেকে আমাদের অবকাঠামো এই যেগুলো নির্মাণ করছে এই স্বার্থে। আর হচ্ছে যে আমরা যেটা বলবো, যারা সমালোচনা করছে, বিশেষ করে বিরোধী দল আমাদের এখন যে তারা বলছে সরাসরি কথা বলতেই হয়, যে তাদের রাজনৈতিক সততা থাকা দরকার ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে। রাজনীতিতে একটি সততার জায়গা থাকা দরকার, এবং দেশ এবং জাতির স্বার্থে রাজনীতি করতে গেলে কখনো কখনো আমরা গোষ্ঠীগত এবং দলগত স্বার্থে রাজনীতি করতে যেয়ে আমাদের একেবারে মৌলিক সততার জায়গাগুলো হারিয়ে বসি এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক অসত্য কথা বলতে থাকি। তো আমরা যেটা দেখছি যে আজকে আলোচনা থেকে আমরা যে বিষয়গুলি বেরিয়ে আসলো, যে বিশাল একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে আসলে এই সংযুক্তিকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমরা যেটা আলোচনায় দেখলাম যে ডিরেক্ট যে বেনিফিট বাংলাদেশ পাচ্ছে এই ট্রানজিট চুক্তির মাধ্যমে, সেটি তো আছেই, একই সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার এবং আমাদের ব্যবসায়ী মহল থেকে যে বিষয়গুলি বলা হয়েছে, যে ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গায় বাংলাদেশ পৌঁছে যাবে, সেটি আমরা হয়তো অনেকে এখন চিন্তাও করতে পারছি না। তো আমরা সেই আশায় থাকলাম যে আমরা একটা পজিটিভ রাজনীতির ধারায় আসবো, আমাদের বিরোধী দল এবং সবাই, এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে রাজনীতি, সেই রাজনীতিটা আমরা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার।